গুড মর্নিং এভরিবডি। আজকে আমাদের আরিটারে দ্বিতীয় দিন। আজকে আমি আর শঙ্খ আরিটারকে ছেড়ে আমাদের এই ওল্ড সিল্ক রুটের যেটা টাফার টেরেন সেই দিকে এগোচ্ছি। প্রথম দুটো দিন শরীরকে অ্যাক্লাইমেটাইজ করার জন্য আমরা রেখেছিলাম। অনেকে কিন্তু এই দুটো দিন এই জিনিসটা করেও না, আইদার সিলেডিগাঁও থেকে সরাসরি জুলুকের দিকে বেরিয়ে যায় কিংবা মাঝামাঝি কোথাও একটা থাকে ঋষিখোলা বা কোথাও এনজেপি থেকে উঠে। এর পরের যে দুটো দিন যতক্ষণ না গ্যাংটক পৌঁছচ্ছি আর কিন্তু গোটা জার্নিটা কোনোভাবেই আরামদায়ক নয়। একটা তো হচ্ছে অসম্ভব হাই অল্টিটিউড, আমরা যে আজকে যেখানে রাত্রিবাস করব সম্ভবত লোয়ার জুলুক, সেখানেরও অল্টিটিউড কিন্তু কম বেশি, আমি বলছি 8 থেকে 9,000 ফিট কম বেশি। আর দার্জিলিংয়ের থেকেও 1,000-1,500 ফিট বেশি। আর আমরা যে জায়গাগুলিতে এরপরে সাইট সিইং করতে যাব, ধরুন থাম্বি ভিউ পয়েন্ট হোক, নাথাং ভ্যালি হোক, নাথুলা টাথুলা তো ছেড়ে দিন, সেগুলো অনেকেই করে থাকেন গ্যাংটক থেকে, বাট সেগুলোরও কিন্তু অল্টিটিউড অনেক বেশি। মানে আমি বলছি নাথাং ভ্যালি মিটারে, আমি অল্টিটিউডটা এক্ষুনি মনে পড়ছে আমার, প্রায় 4,300 মিটার। ওই জন্য নাথাং ভ্যালিতে যারা খুব শারীরিকভাবে পটু তারাই থাকেন, অন্যরা ওইখানগুলো ঘুরে এসে লোয়ার অল্টিটিউডে রাত্রিটা রেস্ট করে। আর এই নাথাং ভ্যালিকে শঙ্খ জানো, এইখানের মানে লাদাখ অফ দি ইস্ট বলে, মানে ওইখানে টেরেনটা একটু ওই জাতীয়। আর আমি আর শঙ্খ কলকাতা ছাড়ার আগে কিন্তু নিজেদের জন্য ছোট একটা পোর্টেবল যে অক্সিজেন ক্যান হয় সেটা নিয়েছি। আপনারা যদি ভুলে গিয়েও থাকেন, এখন কিন্তু সিল্ক রুটে ঢুকতে গেলে আপনাকে রংলি যেটা এরিয়া আর কি লাস্ট মানে ঘন জনবসতির এরিয়া এই রুটে, সেখান থেকে অক্সিজেন তুলতে হবে। মানে ইটস নট অ্যান অপশন এনিমোর, অ্যাজ পার্ট অফ দ্য ট্রিপ আপনাকে কিনতেই হবে, সে আপনার ভবিষ্যতে লাগুক না লাগুক। ঘড়িতে বাজে সকাল 10টা, আরিটার ছেড়ে বেরোনোর সময় হয়ে গেছে। এবার আমাদের গন্তব্য আজকে জুলুক, শুরু হচ্ছে রাফ টেরেন, হাই অল্টিটিউডস। এবং আজকে যে আমরা যাব, আমরা রংলি হয়ে যাব। রংলির ওখানে কিন্তু পারমিট চেক হয়। কালকে বিকেলেই ড্রাইভার দাদা আমাদের থেকে আমাদের আইডি কার্ডের একটা কপি চেয়ে নিয়েছিলেন, ছোট পাসপোর্ট সাইজ ছবি চেয়ে নিয়েছিলেন, উনি ওনার তরফ থেকে পারমিট করে দিয়েছে। আপনারা জানেন আমরা এই গোটা ট্যুরটা করছি ট্যুর কিংডমের সঙ্গে, তো যেহেতু একটা ট্রাভেল এজেন্সি ইনভলভড আছে, ওই জন্য পার্সোনাল লেভেলে আমাকে গিয়ে কিন্তু কিছু করতে হচ্ছে না। যেখানে যা পারমিট, যা পারমিশন দরকার সমস্তটা ওনারা করে দিচ্ছেন। তবে যারা কোথাও মানে কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে এসে থাকছেনও না, নিজেদের মতো নিজে ঘুরছেন, এখানে প্রতিটি হোটেল কম বেশি কিন্তু কোনো না কোনো এজেন্টের সঙ্গে কানেক্ট করিয়ে আপনাকে দরকার মতো সমস্ত পারমিট করিয়েও দিতে পারে। এমনটা নয় যে ট্রাভেল এজেন্ট ছাড়া এই জায়গাগুলো ঘোরা যায় না। আমরা আজকে যে গাড়িটি করে এতদিন ঘুরেছি, এই বলেরো গাড়ি, খুব ভালো কন্ডিশনের গাড়ি, সেই গাড়িটি করেই যাব। এখান থেকে কম বেশি জুলুক যদি টানা যায় 2 ঘন্টা মতো, কিন্তু সেরকম হবে না। রংলিতে একটু থামবো, শঙ্খবাবুর একটা জ্যাকেট কেনবার আছে, আর ওনারও পারমিটের ওই টুকটাক কাজ আছে, তারপর লিংথাম পড়বে। দেখি কোথায় গিয়ে শেষমেশ আজকের দিনটা শেষ হয়। আমাদের হোমস্টে বা যে ভিলা যেখানে গিয়ে আমরা উঠবো আজকে, সেটাও আপনাদের দেখাবো। ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন তাদের একটা কথা আগেই বলে রাখা দরকার, আমাদের দিনটা যতটা আনন্দ এবং উচ্ছ্বাসের সঙ্গে শুরু হয়েছিল, আমার ক্ষেত্রে দিনের শেষটা কিন্তু একেবারেই সেভাবে হয়নি। ঠিক কী সমস্যা দেখা দিয়েছিল, কি হয়েছিল, যারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তারা জানতে পারবেন। তাই বলবো আজকের ব্লগটা অ্যাটলিস্ট স্কিপ করে দেখবেন না, অনেক জিনিস বলবার আছে। আমাদের এই গাড়িটা এত ভালো এবং আমাদের ড্রাইভার দাদা হাত এত ভালো, এত নলেজেবল একটা মানুষ, সমস্ত গলিগালা চেনেন, এনার জন্যই, এনার সাথে থাকার জন্যই কিন্তু জার্নিটা এতটা কমফোর্টেবল হচ্ছে। কি বলো শঙ্খ? একদম একদম। আরে সারথি ভালো না হলে জার্নি কখনো ভালো হতে পারে না। আর পাহাড়ে একটা ভালো ড্রাইভার এবং মানে রাস্তা চেনা ড্রাইভারের খুব দরকার। দাদা कैसे हैं आप? बढ़िया हूँ। রংলির ট্যাক্সি স্ট্যান্ড, বীর ভাট্টা রংলি বাজার, গোটা সিল্ক রুট এবং ওই দিককার অঞ্চলের মানুষের কিন্তু এইটা হচ্ছে লাইফ লাইন আর কি। মিনি গ্যাংটক ভাবতে পারেন আর কি এই চত্বরের। এসে পৌঁছলাম রংলির বাজারে। আমাদের অল্টিটিউড কমে হয়ে গেছে প্রায় 850 মিটার, আর এখানটা একটু গরম গরমও আছে। এরপর থেকে এই যে চড়াই হবে 850 থেকে প্রায় 2500 আজকে। একদম জুলুকেই যাব। আমি ভাবছিলাম ফাদাম চেনে বোধহয় আমাদের হোমস্টেটা, দাদা বললেন নয়, একদম প্রপার জুলুকে।
কি যে অপেক্ষা করছে জানি না, শরীর এত হাই অল্টিটিউডের সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করবে সব ভগবানের হাতে। আর এই হচ্ছে বাজার। শঙ্খ, লেগে পড়ো কেনাকাটিতে। অনেকগুলো দোকান, কোথা থেকে পরপর দোকান, একটা দুটো ঢুকি আগে যেখানে একটু রিজনেবল হয়, ভালো বিক্রি বাট্টা হচ্ছে। এই জ্যাকেটটা শঙ্খ কিনলো, আমি ওর থেকে একটু ভাড়া নিয়ে পড়েছি আপাতত, কারণ এবার আমার সত্যি কেনাকাটির কিছু নেই, প্রচুর এরকম জিনিস জমে গেছে। থেকে সুবিধা দেখুন এই জ্যাকেটগুলোর কতগুলো ইউটিলিটি পকেটস, ক্যামেরার কেস, মাইক সব কিছু ধরে যাবে। আর খুব গরম দিচ্ছে কিন্তু, মানে এটা ওই জুলুক বা পাদামচেনের মতো যেগুলো সিভিয়ার ওয়েদার সেখানে পড়লেও আরাম পাবেন। প্রাইসটা গেস করতে বলো? হ্যাঁ সেটাই। এটা বলুন তো কি দাম হতে পারে এটার, মানে একটা আন্দাজ বলুন, ডেক্যাথলন বা এখান থেকে যারা কেনেন, আমি বললে অবাক হয়ে যাবেন। দরদাম ছাড়া কত বলুন তো? 1100। বিশ্বাস হচ্ছে না তো? আর এই জ্যাকেটগুলো, এইটা দেখো, এইটা এই যে, হ্যাঁ এইটা শঙ্খ কিনলো, এটাও ভীষণ ভালো, মানে আরেকটু ভালো, এটার থেকেও আরেক কোয়ালিটি ভালো, আরো ঠান্ডার জন্য। এটা কত শঙ্খ বলো? 900 বলছে। 900 দরদাম ছাড়া। হ্যাঁ, আর আরেকটা বলছি যেগুলো কলকাতার ঠান্ডায় কাজে লাগে, এই জাতীয় জ্যাকেট, মানে ইউজুয়াল পাফার জ্যাকেট, এগুলো দরদাম ছাড়া কত বলুন তো? 450। বুঝতে পারছেন কি সস্তা? আমরা এই মার্কেটটাকে একটু আন্ডার এস্টিমেট করছিলাম, ভিতরে কিন্তু হিডেন ট্রেজার্স আছে, আপনাদের খুঁজে খুঁজে আসতে হবে। মেন রাস্তা থেকে একটু ভিতরে হবে, মানে মেন রাস্তার দোকানগুলো আবার গলাকাটা, মানে গলাকাটা, এবং কালেকশন সেরকম ভালো লাগলো না। সেটাই, দোকানটায় এত ভালো কালেকশন আর এত জাস্টিফাইড রেট। শঙ্খ এরম ব্যাগ ভর্তি করে নিল, আমি একটা গেঞ্জি নিয়েছি। আর শঙ্খ কিরম কি বুঝলে বলো? এই দোকানটার নাম কি বললো? अखिलेश का दुकान। अखिलेश का दुकान। अखिलेश का दुकान। আমি ইনফ্যাক্ট এখনো যেটা পরে রয়েছে এটা এখান থেকে নেওয়া। খুব ভালো, মানে এই জ্যাকেটগুলো 300 টাকা করে পেলো শঙ্খ, ভাবতে পারছেন? সিরিয়াসলি, মানে খুবই ভালো, এবং রাস্তা থেকে একটু ভেতরে, কিন্তু মেন রাস্তা থেকে একটা কার পার্কিং মতো পড়ে। এক্স্যাক্টলি, এই যে মন্দিরটার ঠিক লাগোয়া, বুঝতে পারবেন। অবশ্যই আমার তরফ থেকে তো রেকমেন্ডেশন রইলই। আমি যে জ্যাকেটগুলো পেয়েছি, এগুলো আমাদের কলকাতায় পেতে গেলে আমি টোটাল আমার খুব সম্ভবত 3000 টাকা বিল হয়েছে। খুব কম করে হলো 5,500 থেকে 6,000 টাকা বিল হতো, মানে হতোই। এটাই ব্যাপার। চলো শঙ্খ, এবার রওনা দেওয়া যাক। রংলির অঞ্চলের ভিড়ভাট্টা ছেড়ে গাড়ি যত ওপরে পাদামচেন এবং জুলুকের দিকে এগোতে লাগলো, আমাদের আশেপাশের প্রকৃতি একেবারেই বদলে গেল। তার কিছু গ্লিমসেস রইল আপনাদের জন্য। রংলির বাজার ছাড়বার পর থেকে কিন্তু আমাদের এবার পাহাড়ের চড়াই শুরু হয়েছে, ভালো মতো টার্ন হচ্ছে। 1 ঘন্টার মধ্যে আমরা 1700 মিটার উঠবো প্রায়, ভাবতে পারছেন? পৌঁছলাম আর একটা ছোট্ট পাহাড়ি জনপদে, লিংথামে। এখানে ওনাদের ওই পারমিট বার করার একটা কাজ আছে, কারণ এরপর থেকে আমরা ঢুকে যাব পাদামচেন এবং জুলুকের হায়ার অল্টিটিউডে। এখানে কিন্তু ওই একটা ওনারা চেক করে যে আপনাদের কাছে অক্সিজেন আছে কিনা, যদি না থাকে তাহলে এখান থেকে কিন্তু অক্সিজেন আপনাদের কিনতে হবে। আমরা ওই জন্যই বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের ড্রাইভার দাদার গ্রাম এই ওপরের রাস্তা দিয়ে চলে যায়। আমরা চেকপোস্টে অক্সিজেনের আমাদের যে ক্যানটা ছিল সেটা একবার ভেরিফাই করে নিলেন ওনারা। এটা ভীষণ দরকারি, কেউ আপনারা বলতে পারেন না কখন অক্সিজেনের দরকার পড়বে। যদি না থাকে মিথ্যে না বলে কিন্তু ওনাদের থেকে অবশ্যই নেবেন, নইলে পরে গিয়ে কিন্তু একটু বিপদে পড়তে হতে পারে। সব জায়গায় মিলিটারি ক্যাম্প যে পাবেন তার কোনো মানে নেই। আমরা যত ওপরের দিকে উঠছি ল্যান্ডস্কেপ গোটাটা পাল্টে গেছে। আশপাশটা দেখুন পুরো সবুজে ঘেরা, পুরো সবুজ আর সবুজ। যেদিকটা তাকাচ্ছি চোখটা যে কত আরাম হচ্ছে কি বলবো। আর সেরকম একটা ফ্রেশ হাওয়া এখানে। দেখুন আমাদের সামনে হচ্ছে লিংথামের এই
কিউখোলা ফলস। আর সামান্য এগোলেই কিন্তু আমরা ফাদামচেনে পৌঁছে যাব। এখানে একটা জিপ লাইনের ব্যবস্থা আছে দেখছি, আর ওই যে পাহাড়ি ঝোড়ার জল তা বয়ে বয়ে রাস্তার এই নিচ দিয়ে কিন্তু এগিয়ে চলে যাচ্ছে। পিছনে কিউখোলা ফলসের সৌন্দর্য, একটা পাহাড়ি ক্যাফেতে এসে আমরা বসেছি। কি কি নিয়েছি শঙ্খ? আমরা নিয়েছি কফি, নিয়েছি রিতমদা নিয়েছে ম্যাগি, আর আমি নিয়েছি চিকেন মোমো। খুব ভালো, এই কফিটার দরকার। এখানে আমাদের অল্টিটিউড এখন 1650, মানে কালিম্পং এর উচ্চতায়, কিন্তু প্রকৃতি অনেক আলাদা, অনেক হার্শ। মানে আমরা রংলি থেকে এই জায়গাটায় 800 মিটার গেইন করলাম 20 মিনিটে। আর কি মানে জিনিসটা না দেখালেই নয়, স্যুপ কেউ দেয় না আজকাল আর, কস্ট কাটিং এর জন্য। মোমো 8 পিস আছে, তার উপর স্যুপ, চাটনি যত্ন করে দিয়েছেন দিদি। মানে আমি ওনার কোনো ব্র্যান্ডেড ক্যাফে নেই, কোনো নাম নেই, কিন্তু উনি কিন্তু ওনার প্রচেষ্টায় কোনো খামতি রাখেন। আমি অবাক হয়ে গেছি, মানে 90 টাকা চিকেন মোমো, সব জায়গায় নাই এরকম 90, 100, 120। এক্স্যাক্টলি। কিন্তু স্যুপটা মানে ওই চেরি অন দ্য টপ আর কি। স্যুপ ছাড়া মোমো, মানে যার জন্য কলকাতার মোমো আমাদের এত পছন্দ। এক্স্যাক্টলি। পাহাড়ে স্যুপ এই প্রথম দেখছি। দারুণ দারুণ। আমরা ভাবুন 1700 মিটারের অল্টিটিউডে আছি কম বেশি। আমরা বাড়ি থেকে কত না প্রিপারেশন নিয়ে বেরোলাম, ভাবলাম কি ঠান্ডাই না পাবো। এখন একটু দুপুরবেলা যদিও, বাট একটা জ্যাকেট, আমি একটা হালকা জ্যাকেট, এইটা মোটা কিছুও নয়, এটাও গায়ে রাখতে পারছি না আর কি। মানে প্রকৃতি যে কত পাল্টে গেছে সেটাই এটার একটা প্রমাণ দেয়। মানে এখন যে কোনো জায়গাতেই যেন মনে হচ্ছে ঠান্ডাটা শুধু রাত্রিবেলা আর ভোরটুকু থাকে, রোদ উঠে গেলে আর ঠান্ডার কোনো গল্প নেই। 1700 মিটার উইদাউট এনি সেন্স অফ কোল্ড আর কি, অদ্ভুত লাগছে। আমরা এখনো পাদামচেনে পৌঁছাইনি। নিমাচেন ক্রস করবার পর থেকে কিন্তু একদম জুলুক অবধি ড্রাইভার দাদা বলছিল, এখন যেহেতু রাস্তা চওড়া করবার কাজ হচ্ছে, প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, অসম্ভব ধুলো, কাঁচ টাঁচ তুলে আমাদের যেতে হচ্ছে। রাস্তার কিন্তু এরকম স্থিতি, এটা দেখে আপনাদের একটা আইডিয়া হতে পারে। আর যে পরিমাণ কাজ বাকি, এ খুব সহজে মানে শেষ হবে বলেও মনে হয় না। শঙ্খ, এখন অবধি ঠিক আছে তো? এখনো অবধি তো ঠিক আছে, তবে এই মানে যেটা সমস্যা হয় এইসব রাস্তা, যারা আমরা একটু ক্লস্ট্রোফোবিক, বিশেষ করে পাহাড়ে এসে যাদের একটু হাইটের সমস্যা আছে, আমার আছে, ওই কাঁচ বন্ধ করে দিলে না হাওয়া না লাগলে একটু অস্বস্তি হয়। ঠিক ঠিক, যেটা এখানে হচ্ছে একদমই তাই। মানে আমরা এই বোধহয় পাদামচেনের জনবসতি সামনে দেখতেও পাচ্ছি, হুটহুর করে অল্টিটিউড বেড়ে চলেছে। এক একটা বাঁক নিচ্ছি, কতশো করে মিটার উঠে যাচ্ছে। আমরা নিমাচেনের ফরেস্ট চেকপোস্টের কাছে দাঁড়ালাম। ড্রাইভার দাদা পারমিটগুলো নিয়ে গেলেন। এখানে 100 টাকা প্রতিজন একটা এন্ট্রি ফিস দিতে হয়। আর আমাদের এখন অবধি কি কি হলো একটু রিক্যাপ করি। আমরা রংলির ওখানে দাদা পারমিট বানিয়েছিলেন, সেটাকে বোধহয় কোনো স্ট্যাম্পিংয়ের বা কিছুর কাজ থাকে। তারপর আমাদের লিংথামের ওখানে আমাদের আবার অক্সিজেনের ওই ক্যানগুলো চেক করলো এবং অন্য সমস্ত ফর্ম্যালিটিস মিটলো। আবার এখানে একটা কিন্তু ফরেস্ট পারমিট দিল। তো এইরকম করে আমরা চলতে থাকছি। এই হচ্ছে পাদামচেনের জনবসতি। কি অপূর্ব একটা পাহাড়ি গ্রাম, হিম শীতল বাতাসে ঘেরা, সবুজে ঢাকা একটা গ্রাম। উফ, দারুণ। পাদামচেন আপনারা জানেন, জুলুক যাওয়ার আগে একটা ছোট্ট জনবসতি। এখানের অল্টিটিউড ঠিক দার্জিলিংয়ের মতো, 2040-50 মিটার মতো। খুব সুন্দর সবুজে ঢাকা একটা গ্রাম, ছোটোখাটো খাবার দোকান আছে। আমরা শরীরকে রেস্ট দিতে দিতে উঠছি। আমিও অনেক আস্তে কথা বলছি, আস্তে হাঁটাহাঁটি করছি। এই এনার্জিটাকে সাস্টেন করতে হবে, বুঝতেই পারছেন। আমরা তো এই অল্টিটিউডে থাকার লোক নই, আমাদের শরীরে প্রতিক্রিয়া হতেই পারে, খুব স্বাভাবিক আর কি। আপনাদের একটু দেখাই, কথা খুব একটা বলবো না, আশপাশটা দেখুন শুধু। টু গুড, ভ্যালির ভিউটা দেখুন।
ব্রেথটেকিং ল্যান্ডস্কেপ। জুলুক যাওয়ার পথে আবারও দাঁড়াতে বাধ্য হলাম, কারণ অপূর্ব সুন্দর পাইন ফরেস্ট আছে। এর একটা পোশাকি নাম আছে, ইকো নেচার পার্ক বলে। আমাদের অল্টিটিউড 2500 মিটার, ঘুমের থেকেও ধরুন প্রায় 300 মিটার বেশি। একটু কি কষ্ট হচ্ছে না? হচ্ছে। মাথাটা ধরে আছে জানেন। শ্বাস প্রশ্বাসের অসুবিধা নেই, কারণ এখানে এখনও প্রচুর গাছ আছে। এই অল্টিটিউড অবধিও মানে অক্সিজেন স্কারসিটি থাকলেও সেটা সিভিয়ার নয়। আশপাশে কি দেখতে পাচ্ছি একটু দেখাই। ফাটাফাটি ফাটাফাটি। শঙ্খ, এই বাড়িটা একদিন রাত্রিরে কি একা থাকবে? মানে এখানে একা থাকা যাবে না, কারণ রাত্রে যদি একাও থাকি ভূত শিওর আসবে। তো একা আমি আসলাম, তো রাত্রে ধোকা হয়ে ফিরবে। কি অপূর্ব দেখুন এটার অবস্থান। জোকসাপাট মানে হেভেন পুরো। দারুণ দারুণ মনে হচ্ছে ওরকম। হ্যাঁ, দিনের আলোয়, দিনের আলোয় এরকম মনে হয়। এটা আমার মনে হয় ফরেস্ট অফিসারদেরই কিছু জানেন। হ্যাঁ, যাক শেষমেশ পৌঁছে গেছি জুলুকে। हाय बेबी। हेलो भन्दा न भाइ। कत क्यूट। क्या नाम है इनका? इसका छोपेल। छोपेल। हाँ, बहुत ही क्यूट है। 10 मंथ हुआ है। ओह वेरी क्यूट। এই রৌদ্র, এই মেঘ, অদ্ভুত এক খেলা এই পাহাড়ে। অবশেষে একটা টায়ারিং রোড ট্রিপ এবং জঘন্য রাস্তা পেরিয়ে পৌঁছলাম জুলুকে। আমাদের এমন অবস্থা, গাড়ি আমাদের হোমস্টে অবধি যাবে যে তার উপায় নেই। ড্রাইভার দাদা কত কষ্ট করে দেখুন সব লাগেজ নিয়ে যাচ্ছে। ওনাদের মানে হ্যাটস অফ, মানে টু দেয়ার ফিজিক্যাল স্টেবিলিটি অ্যান্ড স্ট্যামিনা। আমাদের হোমস্টে আরেকটু আগে, আমাদের এখানের টুকটাক হাতের যে জিনিস ছিল, হাত ব্যাগ, কাঁধ ব্যাগ, এগুলো নিয়ে নিচ্ছি আমরা। একটা মানুষকে আর কতই বা খাটানো যায়। আর এখানে দেখুন কি লাগছে আশপাশটা। মানে আমি জুলুকের অনেক প্রশংসা শুনেছি, তাই তো শঙ্খ। নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট ইজ সো। আচ্ছা, আমাদের ওখানে নিউ টাউন, সল্ট লেক অনেক কমিউনিটি হল দেখেছেন তো, এটা হচ্ছে ইস্ট সিকিমের জুলুকের কমিউনিটি হল। কি কিউট একটা বাড়ি, লালে সবুজে এখানের কালার। আর এইখানে দেখুন কত হোমস্টে গড়ে উঠেছে। ওফ, অপূর্ব অপূর্ব। তবে হ্যাঁ, এই রকম বিচ্ছিরি রাস্তা এখন, মানে এটা ঠিকই যে কোনো ভালো কাজের জন্য অপেক্ষা করতে হয়,
একসময় লাভা গরুবাথানের রাস্তাও কিন্তু এরকমই ছিল, এখন কত ভালো হয়েছে। হয়তো 2 বছর নেবে, 3 বছর নেবে, বাট যখন হয়ে যাবে আমাদের ফৌজিদের প্রচুর প্রচুর সুবিধা হবে। সব কটা হোমস্টে এখানে কম বেশি ভালো, আমাদের ভাগ্যে কোনটা জুটেছে দেখি। শঙ্খ, আমরা আছি এখানে নরকে, আরে তো হোমস্টে তো স্বর্গে মনে হচ্ছে। সিরিয়াসলি স্বর্গ, ওই তো ওই ওপরে এই সাদা বাড়িটা, কি করে উঠবো গো? তবে ভিজুয়ালি অ্যাপিলিং হলেও বয়স্ক লোকেদের ক্ষেত্রে খুব চাপ। এখানে ওঠা 4টিখানি ব্যাপার, কোথায় দেখুন গাড়ি নামিয়েছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, টিবেটান ভিলা। বাপরে বাপ, এই হচ্ছে হোমস্টে, আর এই হোমস্টের ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের রুম। শঙ্খবাবু, এই আক্ষরিক অর্থে মেঘ পিয়নের সাথে মেঘের দেশে তো সিরিয়াসলি তোমার নামের একবারে যথাযথ জায়গা হিসেবে এই জায়গাটিকে বলা যায়। অনেক কিছু কিছু জায়গা থাকে, মানে আমি যেটা সবসময় বলি, দুরকম স্টে হয়। এক, কোথাও গিয়ে কোনো একটা জায়গায় থাকা, আর কোনো একটা জায়গায় থাকার জন্য কোথাও যাওয়া। তো আমি এই যে টিবেটান হোমস্টে যেখানে আলটিমেটলি এসে দাঁড়িয়েছি, এই যে চাতালটা দেখার পর মনে হচ্ছে এখানে থাকার জন্য আসা যায়। আর জুলুক তো এমন একটা জায়গা যেখানে থাকতেই লোকে আসে। আমরা ছিলাম ওই লাল বাড়িটার কাছে, গাড়িটা ওইখান থেকে এইভাবে মেকে মেকে সাপের মতো উপরে উঠলাম। এই হচ্ছে আমাদের টিবেটান ভিলার ভিতরটা, হোমস্টের। দারুণ সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোমস্টে, এবং এখানের মালিকের ব্যবহারও ভীষণ ভালো। লবিটাই কত সুন্দর দেখুন, এরকম একটা রিমোট এরিয়াতে আর কি চাই। আমাদের এই রুম নাম্বার 6 অ্যালটেড হয়েছে। রুমটার নাম হচ্ছে হিমালয়ান মোনাল। এখানে ডাবল বেড কনফিগারেশন রুমে, এবং অন্য সমস্ত অ্যামিনিটিস দিয়েছে। টাওয়েল, একটা ছোট সাবান, দুটো কাঁচের গ্লাস, আর রুমের সঙ্গে লাগোয়া টয়লেট আছে। টয়লেটটিতে আপনারা হাত ধোয়ার জায়গা, ওয়েস্টার্ন টয়লেট, একটা গিজারের ব্যবস্থা পাবেন, ওয়াশ বেসিন পাবেন, সবই আছে। মানে আর সব থেকে যেটা বারবার যেটা বলছি, ঘরটা ভীষণ পরিষ্কার। এদিকে একটা বড় আয়না আছে। আর এই রুমটা যে জন্য আরো স্পেশাল লাগছে সেটা হচ্ছে এই ভিউটার জন্য। জানলায় বসে কি অপূর্ব ভিউ এখান থেকে। ঘরটা আমাকে না মানে মুগ্ধ করেছে। এখানে কিন্তু এখনো রাত্রিরে 0-1 এরকম জায়গায় টেম্পারেচার যাচ্ছে। জানি না, রুম হিটার লাগতে পারে। মাটিতে এমনি খালি পায়ে হাঁটা যাচ্ছে না, কার্পেটের একটা প্রয়োজনীয়তা পড়ছে। এই ছোট জায়গায় কার্পেটিং থাকলেও সেটা হেল্প করছে। এখানে এই প্রপার্টিটার কিছু রুলস: নো লাউড স্পিকার। এটা তো বিকেল 6টা থেকেই করে দেওয়া উচিত, রাত 10টা কেন? ব্রেকফাস্ট, লাঞ্চের টাইমিং, যাই হোক। এখানে ঘরের ভিতরে ড্রিঙ্কিং স্মোকিং অ্যালাউড নয়। প্রপার্টি শুড বি অলসো ফ্রি ফ্রম অ্যালকোহল। দারুণ, এখানটা এত সুন্দর। আর এই বারান্দাটাতে বসেই তো মানুষের ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। আসবার পরে ওনারা এরকম উষ্ণ গরম জল দিয়ে গেলেন রুমে আমাদের ব্যবহার করবার জন্য। এখানে এই হাই অল্টিটিউডে কিন্তু এই গরম জলটা কাজে দেয়। আমাদের এই যে হোমস্টে, তার অল্টিটিউড হচ্ছে 2730 মিটার। আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে ওই 12 থেকে 13 ডিগ্রি মতো। ঠান্ডাটা ম্যানেজেবল, বিরাট কিছু লাগছে না ফর সাম রিজন। এবার কোথাওই আমরা আসার পর থেকে এমন কোনো ঠান্ডা পাইনি যেখানে শীতের টুপিটা পরলেও মানে আর কি মনে হবে যে ঠিক আর কি, মানে ওই আর কি চলে যাচ্ছে। রাত্রিবেলা ঠান্ডা পড়তে পারে, যদি রুম হিটার পাই তাহলে সেটাও বিরাট কিছু ফিল হবে না। কালকে পাবো হয়তো নাথুলার দিকটা একটু ঠান্ডা। আর এখানে যেরকম বললাম, অন্য সমস্ত জিনিস ভালো হলেও জাস্ট কিপ ইন মাইন্ড মোস্ট অফ দ্য হোমস্টেজ হিয়ার, যেদিকেই তাকাবেন মানে সেগুলো কিন্তু একদম গাড়ি থেকে অ্যাক্সেসিবল নয়। আমাদেরই কালকে কিছু বয়স্ক মানুষদের সঙ্গে আলাপ হলো, তারা বলছিলেন তারা বেশ কষ্ট পেয়েছেন। গাড়ি অত নিচে নামিয়ে দিলে কিছু না হলেও আপনাকে কাঁধ ব্যাগটা নিজেরটা নিজেকে নিতে হবে। মানে আপনি কখনোই যে কুলিও তার কাছে 7-8টা ব্যাগ দিয়ে দিতে পারেন না, তাই না? সেটা ইনহিউম্যান। তো কষ্ট, ওপরে ওঠাটা কিন্তু একটু বেগ দেবে।
কম্প্যারিটিভলি এই যে হোমস্টে আছে কিছু যেগুলো একদম নিচের দিকে, এইগুলোয় থাকলে সেই কষ্টটা একটু মুকুব হবে আর কি। পরবর্তী কথা যেটা, সেটা হচ্ছে এখানে নেটওয়ার্ক রিসেপশন। জিও এয়ারটেলে সামান্য নেটওয়ার্ক রিসেপশন আছে, কখনো একদম নেটওয়ার্ক চলেও যাচ্ছে, কখনো একটু একটু পাচ্ছি, ফোনটুকু হয়ে যাচ্ছে। ইন্টারনেটের জন্য এখানে ওনাদের ওয়াইফাই আছে, সেটাই আপনাদের কাজ চলে যাবে কম বেশি। তবে ওই আর কি বিরাট কিছু ব্যান্ডউইথ বা এইসবের চিন্তা করে এখানে আসবেনও না। খুব রিমোট এরিয়া, প্রায় চায়নার বর্ডার ধরতে পারেন এখান থেকে আর কিছু দূর গেলে। এখানে যে এইটুকু পাচ্ছি এটাই অনেক। এত অবধি সবটাই ঠিক ছিল, সত্যি স্বপ্নের মতো সুন্দর এই পাহাড়ি গ্রাম জুলুক। তবে এই সুখ কিন্তু সবার সয় না, যেরকম ওঠার সময়তেই বলছিলাম। তার কারণ এখানের অদ্ভুত হার্শ ওয়েদার এবং লো অক্সিজেন কনসেন্ট্রেশন। হঠাৎ ঘন্টা দুয়েক এই হোমস্টেটিতে কাটানোর পরেই শুরু হলো এক অস্বস্তি, শুরু হলো বুকে চাপ লাগা, শুরু হলো নিঃশ্বাসের কষ্ট এবং অদ্ভুত মাথা ঘোরা। কিছুতেই যেন নর্মালসি ফিল হচ্ছিল না। এইখানের হোমস্টে ওনারের কথা শুনেই কিন্তু নিচে নেমে আসতে বাধ্য হলাম, এবং সঙ্গে থাকা এই কপ্পুরটা কিন্তু দারুণ দারুণ হেল্প করলো এই বিপদের মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের আজকের একটু ঘটনা বলি। অন আছে না দাদা? রেকর্ড হচ্ছে না? এর মধ্যে আর রেকর্ড করবার সুযোগ হয়নি, শারীরিক সেই সক্ষমতা ছিল না। আমি জুলুকে গেছিলাম, আপনাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখালাম, কিন্তু ফর সাম রিজন ওখানে পৌঁছানোর পর থেকে শরীরটা ঠিকঠাক লাগছিল না, বুকে চাপ লাগছিল, মৃদু শ্বাসকষ্ট হচ্ছিল, এবং মানে আই ওয়াজ গেটিং সিগন্যাল অফ এএমএস, যেটা ট্রিগার হয়ে গেলে ওরকম একটা রিমোট জায়গায় রাত্রিবেলা সাপোর্ট পর্যন্ত পাওয়া যেত না। তো সঙ্গী ছিল হচ্ছে এই দাদা। এবার আমি ক্যামেরাটা নিচ্ছি। এই দাদা নিজের বাড়ি চলে যাওয়ার পরেও আবার এসছিল আমাকে এখান থেকে বলতে পারেন রেস্কিউ করে নিয়ে এসছেন লিংটামে। লিংটাম কিন্তু অনেকটা লোয়ার অল্টিটিউডে। লিংটামের অল্টিটিউড কম বেশি এখানে 1600 1650 মতো, আর আমরা ছিলাম 2750-তে। শরীর সবসময় একরকম থাকে না। আমি যেরকম বলছিলাম, এই ক্যাম্পফায়ারটা ভীষণ ভীষণ সাহায্য করলো এইটুকু রাস্তা আসতে। অসম্ভব ক্লান্ত লাগছে, এখন আর কথা বলার মতো ইচ্ছে বা সাহস কোনোটাই নেই। শুধু এটুকুই বলছি যে এএমএস ইজ রিয়েল, বি ভেরি কশাস অ্যাবাউট ইটস সিগন্যালস। শরীর যখন বলবে যে আর পাচ্ছে না, তখন পাচ্ছে না, জোর করে থাকবার কোনো মানে হয় না। শঙ্খ থেকে গেছে, শঙ্খ বাকিটা ঘুরবে। এমনিও আমাদের কালকে এখান থেকে গ্যাংটক চলে যাওয়ার কথা ছিল, আমি এখান থেকে চলে যাব, শঙ্খ নাথাং ভ্যালি নাথুলা হয়ে যাবে। কিংডামের থেকেই এই বিপদে পড়েছি যখন জেনে ওনারা অ্যারেঞ্জ করে দিয়েছে। অনেকে আসলে লিংটাম বা এইসব জায়গায় এসেও না এনজেপি থেকে প্রথম দিনটা থাকেন। তো এই সিরিন পিক রিট্রিটে আমরা এসে উঠেছি। অপূর্ব সুন্দর এগেন। এখানে আশপাশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর। পুরো মেঘে ঢাকা উঁচু উঁচু পাহাড়। আর আমাদের ঘর কোথায় জানি না, আপার ফ্লোর না লোয়ার ফ্লোরে। একটু যাই, একটু রেস্ট নিই, আপনাদের সমস্ত হোমস্টে এবং তার অন্যান্য ডিটেলস কিন্তু ঘুরিয়ে দেখাতে থাকবো। এইরকম কিছুটা। কি সুন্দর ভিউ দেখুন এখান থেকে। আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে যত উঠছি आसपास तत क्लियर होच्छे। ऑसम। ये किसकी खेती है भैया? ये इलायची गाछ। इलायची, अच्छा। बड़ा इलायची है ना। और কি বারিশ हो रहा है না? ও इसी का স্প্রিংকলার का পানি। লিংটামের এই অপূর্ব হোমস্টের একটা অপূর্ব রুম আপনাদের না দেখিয়ে পারছি না। কি সুন্দর দেখুন রুমটা, উফ অসাধারণ। এরকম একটা ডাবল বেড উইচ ইজ মোর দ্যান এনাফ ফর মি। আর জানলা থেকে ভিউটা দেখছেন, অসাধারণ অসাধারণ। পুরো মানে গাঢ় সবুজের সমাহার আমার চোখের সামনে। কি সুন্দর একটা কোজি রুম। এদিকে একটা ছোট টিভি, ব্ল্যাঙ্কেট আছে, ফ্রেশ টাওয়েল, লাইট, আয়না, একটা ছোট কাবার্ড, এদিকে একটা টেবিল, কাঁচের মানে কাপ, জাগ এগুলো আছে, এবং সম্ভবত ওয়াটার মানে যেটা ইলেকট্রিক কেটেল আর কি, সেটা ওরা বললে দিয়ে যাবে। আর এই হচ্ছে টয়লেটটা। টয়লেটটাও দারুণ, ঝকঝকে পরিষ্কার। মানে কোমর সিটের ওখান থেকেও ভিউটা খুব সুন্দর। জোকস অ্যাপার্ট, গিজার আছে, হাত ধোয়ার জায়গা আছে, স্নানের জায়গা আছে। মোর দ্যান এনাফ ফর ওয়ান নাইট স্টে। জুলুকে গিয়ে যদি শরীর খারাপ না হতো, তাহলে এই অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রামের সঙ্গে কিন্তু এ যাত্রায় সাক্ষাৎ হতো না। আমি এখানে এসে পৌঁছই অবশ্যই একটা ফল ব্যাক হোমস্টে হিসেবে। তবে এখানে থাকবার পর বুঝেছি
এই যে হোমস্টে, এখানের যে মানের ঘর এবং সবথেকে যেটা বড় ব্যাপার, এখানের ওনারদের যে আতিথেয়তা বা এনাদের যে আপ্যায়ন করে নেওয়ার ক্ষমতা, তা আমাকে মুগ্ধ করেছে। তার উপর আছে হচ্ছে বারান্দা এবং ঘর থেকে এই রকম সুন্দর ভিউ। লিংথামকে ঘিরে প্রচুর কিছু দেখবার আছে এবং সবথেকে যেটা ভালো ব্যাপার, যারা একটু টাইট বাজেটে কোথাও যাবেন ভাবছেন, হাতে খরচ করবার মতো হয়তো এখন খুব একটা স্কোপ নেই, এই হোমস্টেটিতে পার হেড পার পারসন খরচ প্রতিদিন মাত্র 1000 টাকা থেকে শুরু। লিংথামের এই হোমস্টেটিতে টোটাল 12টা রুম আছে। আমাকে যদিও আলাদা করে এটার জন্য কোনো চার্জ দিতে হচ্ছে না, কারণ এভরিথিং ওয়াজ ইনক্লুডেড ইন দি প্যাকেজ ইট সেলফ। যেহেতু আমি আর জুলুকে থাকতে পারছি না, এখানে নেমে আসছি, ট্যুর কিংডম এটুকু অ্যাডজাস্ট করে দিয়েছে। এবং সব থেকে যেটা দরকার ছিল যে ওই সময় একটা গাড়ি পাওয়া, মানে আমার বলার 10 মিনিটের মধ্যে গাড়ি হাজির হয়েছিল। তো এটাই সুবিধে কোনো এজেন্সির সাথে আসা। ভাবুন তো, নিজে যদি আসতাম কোনো গাড়ি ওলার সঙ্গে এবং ছেড়ে দিতাম তাকে, কি বিপদেই না পড়তাম। এখানে ওনারা বললেন, যদিও আমি তো বারবারই বলছি আমি নিজে এনাদের থেকে তো বুক করিনি, ট্যুর কিংডমই করে দিয়েছে, তবে যারা এখানে আসবেনও, এখানে আমি যে জাতীয় ঘরে আছি পার পারসন পার ডে 4 বেলার খাবার নিয়ে 1000 টাকা থেকে শুরু হয় রেটটা। পিক সিজনে সেটা বেড়ে 1200 অবধি হতে পারে। তবে বলবেন, রিতমের ভিডিও দেখে নাম্বার পেয়েছি, এই গ্রামটা যে কতটা সুন্দর এখানে এলে আপনারা বুঝতে পারবেন। একেবারেই নিরিবিলি পিসফুল একটা জায়গা, না উৎকট ঠান্ডা, না একটা বিরাট অল্টিটিউডের সমস্যা, সব দিকে ঠিকঠাক। এবং যারা আমার যেটা মনে হলো এখন যে জুলুকে গিয়ে থাকতে চানও না, লোয়ার অল্টিটিউডে স্টে করে গিয়ে আপনারা কিন্তু জুলুকে সাইট সিইং এখান থেকে করতে পারবেন। তার জন্য রিকোয়ার্ড পারমিট বা অন্যান্য সমস্ত কিছু সেটাই হোমস্টের ওনাররাই অ্যারেঞ্জ করতে পারে। জুলুকের দিকে যাবেন, জিগজ্যাগ ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, অন্য যা আছে সমস্ত কিছু দেখে আবার থাকাটা আমার সাজেশন বলবে লোয়ার অল্টিটিউডেই ভালো আর কি। জুলুকটা মানে দেখতে যতটা সুন্দর, প্রকৃতি ওখানে কিন্তু ভীষণ ভীষণ মানে কি বলবো আর কি, হার্শ, সবার ক্ষেত্রে ভালো নয়। এসে গেছি ওনাদের ডাইনিং এরিয়াতে। আচ্ছা, এখান থেকে দুটো জিনিস আপনাদের বলে রাখি, যারা এনজেপি হয়ে আসবেন, এনজেপির দূরত্ব এখান থেকে 110 কিলোমিটার মতো। সকালে যে রংলির বাজার দেখালাম সেটা এখান থেকে কম বেশি 10 কিলোমিটার আর কি। তো ডিস্টেন্স ওয়াইজ এখান থেকে যদি ধরেন 110 কিলোমিটার, তো ওই কম বেশি 4 ঘন্টা নেবে। সুবিধে হচ্ছে রংলির বাজারটা অবধি কিন্তু এনজেপির ওখান থেকে আপনারা ইজিলি শেয়ার্ড ক্যাব পেয়ে যাবেন আর কি। খরচটা একটু কম হবে, তারপরে ওইটুকু ডিস্টেন্স হোমস্টেতে ফোন করে যোগাযোগ করলে ওনারা আপনাদের গাড়ি দিয়ে পিক আপ করিয়ে নিতে পারে। এক একটা এমন জায়গা হয় যেখানে কানেকশনটা খুব ডিফিকাল্ট, এখানে কিন্তু সেরমটা নয়। আবার এখান থেকে ধরুন আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের অফবিট সার্কিটে কোথাও যেতে চান, কালিম্পংয়ের অফবিট গ্রামগুলো, সেগুলো এখান থেকে খুব দূর নয়। এখান থেকে আলগাড়া কিतना होगा यहाँ से टाइम में? 1 hour 30 minutes 1 hour 30 minutes, which indicates जो इच्छे गांव है, सिलेरी गांव है, काफिर गांव है, वो सारे 1-1.5 घंटे के डिस्टेंस में ही है। ये बेसिकली इधर का मेन हॉटस्पॉट जगह है। तो अच्छा। आप लोग इधर से गैंगटॉक भी आप जा सकते हैं, गैंगटॉक से इधर भी आ सकते हैं। गैंगटॉक कितना टाइम लेता है कम ज्यादा गाड़ी में? इससे कम 4 to 5 hours 4 to 5 hours ना। और दो चीज बताना, यहाँ से गैंगटॉक अगर कोई जाए तो उसका छोटे गाड़ी में क्या रेट है और एनजेपी ड्रॉप का क्या रेट है आपके होम स्टे से ऑन अ स्मॉल 4-व्हीलर? मैक्सिमम इधर से कभी 3500 लेता है। अच्छा, एनजेपी तक? हाँ। अच्छा, और नहीं तो गैंगटॉक तो 4000। গ্যাংটক 4000। আশা করি সমস্ত প্রয়োজনীয় তথ্য যেটা আপনাদের লাগে ট্যুর প্ল্যান করতে পেয়ে গেছেন। হোমস্টে দেখিয়েই দিলাম, বাজেট ফ্রেন্ডলি একটা হোমস্টে, অনেকেই আমাকে বলেন এখানে আসুন। আশা করি খারাপ তো লাগবেই না, বরং আপনার একটা নতুন জায়গা এক্সপ্লোর করা হবে। ইচ্ছেগাঁও, সিলেরিগাঁও, কাফেরগাঁও তো অনেক হলো, আর 1 ঘন্টা আসুন দূরে, এই জায়গাটার মুগ্ধতায় নিজেকে হারিয়ে দিন। এসে গেছে গরমা গরম চিকেন মোমো, দারুণ লাগছে এই পাহাড়ি ঠান্ডা হাওয়ার সাথে এরকম গরমা গরম চিকেন মোমো। ও টু গুড। কতগুলো দিয়েছে ওনাদের আমি ফিরিয়ে দেবো, এত থরি খেতে পারবো আমি? দেখুন, 3 বন্ধু থাকলে তবু হয়, আমার তো লাগবে এই 4টে থেকে 5টা। ঘড়িতে বেজে গেছে রাত 10টা। আসলে অতগুলো মোমো, ভেজ পকোড়া এসব খাওয়ার পর যে খুব একটা খিদে ছিল তা নয়, তবে আজকে যেরকম একটা ইভেন্টফুল ডে গেল, সারাদিনে পেটে ভাত বা রুটি সেভাবে কোনোটাই পড়েনি। হেভি ফুড বলতে সেই সকালে যে হোমস্টেতে ওই লুচি তরকারি খেয়ে গেছিলাম সেটাই, তাই কিছু একটা খেয়ে শোয়াটা প্রয়োজন। শঙ্খ ওদিকে বোধহয় ঘুম দিয়ে দিয়েছে, শঙ্খরা কালকে নাথাং ভ্যালি বা অন্যান্য সমস্ত জায়গা দেখবে, আমার তো এবার হলো না, শরীর আগে অবশ্যই। যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, ডিনার এসে গেছে।
ডিনারে কি কি দিচ্ছে দেখাই। এখানে প্রথমেই কাঁসার থালাতে ওনারা দেখতেই পাচ্ছেন দিয়েছে সাদা ভাত, একটা আলু চোখা, আর এটা আলু ভাজা না দাদা? আলু ভাজা, আর এখানে স্যালাড আছে, আর অন্যান্য জিনিস সব আসছে, আপনাদের দেখাতে থাকি। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, বিকেলে যখন এলাম আমাদের দক্ষিণবঙ্গের বসন্তের মতো ওয়েদার ছিল, এখন কিন্তু আমার মনে হয় সিঙ্গেল ডিজিট টেম্পারেচারের কাছাকাছি এখানে ওয়েদার। রাত্রির বেলা আরেকটু ঠান্ডা পড়বে, 9-10-এর মধ্যে কোথায় ঘোরাফেরা করছে, ভালো লাগছে, এটা কমফোর্টেবল ওয়েদার, জুলুকের মতো অত হার্শ নয়, আবার ঠান্ডাটাও আছে। আচ্ছা, আপনাদের একটু দেখিয়ে দিই, সব খাবারগুলো সার্ভ হয়ে গেছে, কি কি আছে কি না আছে। এই দেখুন, এই হচ্ছে প্ল্যাটার। চিকেন আমি বলেছিলাম, চিকেন পেয়েছি, পাঁপড় ভাজা, ডাল, এখানে সাদা ভাত, আলু চোখা, আর এই স্যালাড। এরকম একটা টায়ারিং ডের পরে দারুণ এই মেনুটা। সময়ের কথা মাথায় রেখে আজকে এবার এই পর্বটিকে শেষ করবার পালা। দিনটা শুরু হয়েছিল আরিটারে, মাঝখানে গেলাম জুলুক এবং ইভেনচুয়ালি এসে পৌঁছলাম আমার থাকা এবছরে সেরা হোমস্টে এই সিরিন পিক রিট্রিটে। মন থেকে বলছি, এখানে যদি আসেন প্রেমে পড়ে যাবেন এই জায়গাটার, এখানের মানুষজনের এবং ওভারঅল এই পাহাড়ি গ্রামের। পরবর্তী পর্বে আপনাদের লিংথামের আরও যে টুকটাক গল্প শোনানো বাকি থাকলো সেগুলো শুনিয়ে নিয়ে চলে যাব আমার প্রিয় পাহাড়ি শহর গ্যাংটকে। আমার এই গোটা ট্রিপের মূল হাইলাইট কিন্তু গ্যাংটকে কাটানো এই দিনটা অবশ্যই। আপনাদের হদিস দেব গ্যাংটকে থাকার সেরা হোটেলটির, এবং এছাড়া পাবেন আরও নানা গল্প এবং মজার অভিজ্ঞতা এই ট্রাভেল সিরিজের শেষ এপিসোডটিতে। সবাই খুব ভালো থাকবেন, আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।